আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। সব ঠিকঠাক থাকলে আমি ক্লাসটি শুরু করব। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সামারি নিয়ে আলোচনা করব, তো সামারি লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার সামারি লিখতে পারি না, সামারি লেখার নিয়মটা নিয়ে একটা ক্লাস দিলে অনেক ভালো হয়। তো স্যারের ব্যস্ততা থাকার দরুন তোমাদেরকে ক্লাসটা ঠিক মতো দিতে পারি নাই। তো আজকে আমরা চেষ্টা করব সামারি কিভাবে আমরা লিখব এবং সামারিতে কিভাবে আমরা গুড মার্ক পাবো, সেজন্য আমরা কি কি করতে হবে অবশ্যই আমরা সেগুলো তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা। তো আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করব না। তোমরা যারা যারা ক্লাসে আসো কষ্ট করে আমাকে জানাও যে স্যার আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি আর সাউন্ড ক্লিয়ার, কোনো অসুবিধা নাই। আমি শুরু করব। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে জাহানারা বেগম যুক্ত হয়েছেন। আমি একটু সময় নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাম্মী ইসলাম, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি। যাই হোক, আমি আর দেরি করব না, তোমরা আমার কথা আশা করি শুনতে পাচ্ছ। শাম্মী ইসলাম, আচ্ছা ঠিক আছে, সব ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ তোমাদেরকে। শিক্ষার্থীরা, আর তোরা বাকি স্টুডেন্টগুলো কোথায়? না হলে তো ক্লাসটা আসলে ওইভাবে আমি নিতে পারতেছি না। আরও কিছু স্টুডেন্ট থাকলে আমার কাছেও ভালো লাগতো যে হ্যাঁ স্টুডেন্টগুলো ক্লাসটা দেখতেছে, তার মানে আমি ক্লাসটা আরও ধামাকা করে নিতে পারি। তো ঠিক আছে, তো যাই হোক তোমরা সবাই একটু ক্লাসটার দিকে আসো। আচ্ছা, আরমান হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ওকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটার ডিউরেশন আমরা বেশিক্ষণ রাখবো না, কারণ তোমাদের অনেক পড়া আছে। আমরা জাস্ট সামারি লিখতে গেলে আমাদের কি কি জিনিসগুলো অবলম্বন করতে হবে, অর্থাৎ সামারিতে যেন আমরা 8, 9, 10 পেতে পারি, কিভাবে পেতে পারি, কি কোন টপিকটা অবলম্বন করলে পেতে পারি, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর তোমরা জানো আমার কথাগুলো একদম সোজা সাপটা কথা, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না। আমরা শুরুতে আলোচনা করি সামারি। দেখো আমার কথা মনোযোগ দিয়ে শোনো, বেশি না 10-15 মিনিট মনোযোগ দিয়ে শোনো, আমাদের সামারি লিখতে পারবা তোমরা। দেখো, প্রথমে আমার একটু কাশির জন্য গলা হয়তো একটু সমস্যা হচ্ছে, তোমরা ওইভাবে বুঝতে পারো না আমি জানি না। আমাদের সাথে অনেক দিন পরে তাসমিয়া নাহিদ হেরা যুক্ত হয়েছেন, ওয়ালিদ হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামারি লিখবো, সামারি লেখার নিয়ম নিয়ে, কারণ সামারিতে তোমরা জানো 10 মার্ক আসে। তো কিভাবে আসে, কিভাবে লিখবো? আমরা শুরুতেই কোনো টেক্সট বা পোয়েমের মূল ভাবকে সংক্ষিপ্ত করে লেখা, অর্থাৎ একটা কবিতা, লম্বা লম্বা যে কবিতাগুলো সেগুলোকে সংক্ষেপে নিজের ভাষায় নিজের মতো করে লেখার নামই সামারি। একটা টেক্সট পেয়েছ, যেমন টেক্সটটা হতে পারে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, টেক্সটটা হতে পারে নেলসন ম্যান্ডেলা, টেক্সটটা হতে পারে ড্রিমস, টেক্সটটি হতে পারে তোমার কনফ্লিক্ট নিয়ে। তো এই টেক্সটগুলো লম্বা লম্বা টেক্সট, সেগুলোকে তুমি নিজের মতো করে নিজের ভাষায় সংক্ষেপে লেখার নামই হচ্ছে সামারি। তবে মাথায় রাখতে হবে, সামারিতে তোমার লাইন বাই লাইন ব্যাখ্যা করার কিছুই নাই। বিশাল একটা কবিতা, তুমি এটা সারমর্মটা কী বুঝছো সেটার নামই কিন্তু সামারি। একটা ধরলাম তুমি 100 পেজের একটা বই পড়ছো, 100 পেজের একটা বই পড়ছো, ওই 100 পেজের বইয়ের সামারি হবে মাত্র 10 পেজ। কত হবে? মাত্র 10 পেজ হবে। অর্থাৎ আবার তুমি দেখা যাচ্ছে 30 পেজের একটা বই পড়তেছ, ওইটার সামারি হবে 3 পেজ। আবার দেখা যাচ্ছে তোমার বইতে দেওয়া আছে 2 পেজের একটা সামারি বা একটা গল্প, ধরলাম 1 পেজের একটা গল্প, সেটা সামারি হবে 3 থেকে 4 লাইন।
তোমাকে সামারিটা কি সেটা ভালো করে বুঝতে হবে। সেক্ষেত্রে দেখো কোনো টেক্সট বা পোয়েমের মূল ভাবকে সংক্ষিপ্ত করে লেখার নামে সামারি। আগের কালে কি করতে তোমরা, স্যার একটা প্যাসেজ আছে, প্যাসেজ থেকে হুবহু 4-5টা লাইন তুলে দিতে, এটার নাম বলতে সামারি। আসলে তা না, তুমি যদি টেক্সট থেকে কোনো ধরনের কপি বা পেস্ট করো তাহলে তুমি সামারিতে চশমা পাবে, মানে গোল্লা পাবে আর কি, আন্ডা পাবে যেটাকে বলে, তুমি কোনো মার্ক পাবে না। সামারি থেকে কোনো লাইন কপি করে দেওয়ার দরকার নাই। সেকেন্ড কথাটা হচ্ছে এটি থার্ড পার্সনে লেখা হয়। এখানে লেখা আছে যে মাই নেম ইজ এমেরোগো, আই লিভ ইন স্ট্রেট। এমেরোগোর প্যাসেজটাই ধরলাম আসলো। তোমাদের যে এমেরোগোর একটা প্যাসেজ আছে না, আই এম এমেরোগো, আই লিভ ইন স্ট্রেট, আমার নাম এমেরোগো, আমি রাস্তায় বসবাস করি। এমেরোগো নিয়ে আলোচনা করা হচ্ছে, যে বলছে আই লিভ ইন স্টেট। এখন তুমি কি লিখবা, যে কপি তো তোমরা করো যে আই লিভ ইন স্টেট লিখে ফেলবা, না, তুমি লিখবে হি লিভস ইন স্টেট, সে কোথায় বসবাস করে, রাস্তায় বসবাস করে। কারণ তুমি এটাকে লিখতে গেলে সামারিটাকে ফার্স্ট পার্সনে লেখা থাকলেও তুমি থার্ড পার্সনে লিখতে হবে, থার্ড পার্সনে লেখা থাকলেও থার্ড পার্সনে লিখতে হবে, সেকেন্ড পার্সনে থাকলেও থার্ড পার্সনে লিখতে হবে। অর্থাৎ তোমার যেই ভিউটা, তোমার যেই সামারি অর্থাৎ টেক্সটটা, সেটা যদি ফার্স্ট পার্সনে থাকে তুমি থার্ড পার্সনে লিখতে হবে। এটাই এখানে আমি বললাম। তারপরের পয়েন্টটা বললাম, শুরুতে টপিক সেন্টেন্স অর্থাৎ ইন্ট্রো অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা ইন্ট্রো আছে। ইন্ট্রো যদি তুমি এলোমেলো করে দাও তাহলে সামারিতে তুমি মার্ক পাবা না। ধরলাম তোমার বাড়িতে আমি বেড়াইতে গেছি, ধরলাম আমার এখানে কার বাড়িতে গেলাম বেড়াইতে, এই কে জানি জাহানারার বাড়ি, এর নাম, মায়ের নাম তো জাহানারা, তোমার নাম কি স্যার অনেকদিন পরে ক্লাস নিয়েছি তো ভুলে গেছে। তো ওয়ালিদের বাড়িতে বেড়াইতে গেলাম, তো ওয়ালিদের ওয়াইফে আমার কি করলো, 1 গ্লাস শরবত দিল। তা আমি দেখলাম যে শরবতের মধ্যে এই ফিফড়া ভাসতেছে, তারপরে নাই মিষ্টি, একদম মানে একদম কি বললাম, একদম লবণাক্ত, অর্থাৎ অনেক বেশি সে লবণ দিয়ে রাখছে, এটা খাইতে পারি না, বিদগুটে লাগে, দূরও ফেলে দিলাম। তোমাদের সামারিটা তোমরা যদি এইভাবে লেখো যে এখান থেকে একটা লাইন কপি করে আনি দিয়েছ, হাতের লেখা ঠিক করে লেখো নাই, সামারিটা লিখতে হবে পয়েন্ট অনুযায়ী, একটা ফেরা অনুযায়ী, তো ফেরা লেখো নাই, এক লাইন লিখছ, অন্য লাইন অন্য জায়গায় লিখছ, অর্থাৎ ওয়ালিদের মতো অবস্থা হবে। অর্থাৎ আমি বলবো যে সামারিটা অবশ্যই গোছানোভাবে লিখতে হবে, গোছানো আঙ্গিকে লিখতে হবে। তুমি হুটহাট করেই সামারি কোনো মাঝখান থেকে লিখলে হবে না, কোন জায়গা থেকে কি লিখতে হবে আমি বলে দিচ্ছি। দেখো তারপরে বলছে শুরুতে টপিক সেন্টেন্স অবশ্যই দিতে হবে। প্রথমে দর্শনদারি, তারপর হইলো গুণ বিচারি। প্রথমে কাউকে ভালো লাগছে, তারপরে তার গুণের চিন্তা করবা। প্রথমে কাউকে তোমার পছন্দ হয়েছে, হ্যাঁ এটাই তোমার কাছে সবচেয়ে ভালো, হ্যাঁ, তারপরে তার গুণের চিন্তা করবা, হ্যাঁ তার গুণ আছে কিনা। প্রথমে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারি। এখন তুমি যদি প্রথম সেন্টেন্সটা মাঝখান থেকে কপি করে এনে দাও, টিচারে বুঝবে ওরে বাবারে এই তো হইলো বড় ধরনের সোর স্টুডেন্ট, এর দিতে পড়াশোনা হবে না, এ তো ভালো স্টুডেন্ট না। তাহলে শুরুতে তোমার কাজটা কি হতে হবে, শুরুতে তোমার কাজটা হতে হবে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। অর্থাৎ সামারিতে একটা টপিক সেন্টেন্স তোমার শুরুতে লিখতেই হবে। যেমন আমি আলোচনা করবো আমেরিগুরি নিয়ে, অর্থাৎ আমি আলোচনা করবো ভ্যালেন্টিনা তেরেস্কোবারে নিয়ে, আমি আলোচনা করবো কনফ্লিক্ট যে ফ্যাসেজটা সেটা নিয়ে, আমি আলোচনা করবো ড্রিম নিয়ে। ড্রিমের ফ্যাসেজটা যদি তোমাদের পরীক্ষাতে আসে বা চলে আসলো, তখন সেটা সামারি তুমি কিভাবে লিখবা। তো প্রথমে হচ্ছে কি টেক্সটটি ভালোভাবে পড়বা, পড়ে এটার মূল ভাব কি সেটা নিয়ে আলোচনা করবা। মূল ভাব বুঝলো, আচ্ছা স্যার ড্রিম, স্বপ্ন কেন আমরা দেখি, স্বপ্ন কি, স্বপ্ন কাকে বলে, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাইলে শুরুতে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। টপিক সেন্টেন্সটা কি, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন ড্রিমস, দ্য টেক্সট ডিলস উইথ ড্রিমস, দ্য টেক্সট ডিসকাসেস অ্যাবাউট ড্রিমস। স্যার ড্রিমস আসলো না, কনফ্লিক্ট আসলো, তাহলে লিখবা দ্য টেক্সট ফোকাসেস মেইনলি কনফ্লিক্ট, দ্য টেক্সট ডিলস উইথ কনফ্লিক্ট, দ্য টেক্সট ডিসকাসেস অ্যাবাউট কনফ্লিক্ট। স্যার কনফ্লিক্ট আসলো না, আমাদের আপা ভ্যালেন্টিনা তেরেস্কোবারে নিয়ে আসলো, তাইলে আমরা লিখবো দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন অথবা মেইনলি অ্যাবাউট
ভ্যালেন্টিনা, দ্য লাইফস্টাইল অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। একটু বাড়াইবা, একটু ভালো করে লিখবা, তাইলে হয়ে যাবে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখেই বুঝবে টিচার ওরে বাবারে বাবা, এইটা তো ছেলে না, এটা তো আগুনের এগোলা। অর্থাৎ সে কীভাবে এটা জানলো, যে সে কীভাবে একটা টপিক সেন্টেন্স নিজে ক্রিয়েট করে ফেললো, যে সে বললো যে এই টেক্সটটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে, এই টেক্সটটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এই টেক্সটটা হচ্ছে ড্রিমস নিয়ে। তাহলে সে বুঝতে পারলো, সে জানতে পারলো। তাহলে টিচারটা প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারে, সে প্রথম টেক্সটটা দেখেই সে বুঝলো আচ্ছা ছেলে তো অনেক ভালো মানের বা মেয়েটা তো অনেক লক্ষ্মী, সেই বুঝে ফেললো। এটা সামারি কীভাবে লিখবে সেটা জানলো। তারপরে তোমাকে অবশ্যই এই প্রথম সেন্টেন্সটা, টপিক সেন্টেন্সটা দেওয়ার পরে তোমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে একটা ডেফিনিশন লিখতে হবে। হোয়াট ইজ ড্রিমস? আমরা যদি ড্রিমস নিয়ে আলোচনা করি যে দ্য টেক্সট ফোকাসেস মেইনলি ড্রিমস, তিনটা থেকে যে কোনো একটা লিখে শেষে সাবজেক্ট, এই ডট 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 জায়গার মধ্যে সাবজেক্ট লিখবে আর কি। এখানে সাবজেক্টটা লিখতে পারলেই তোমার কিন্তু টপিক সেন্টেন্সটা শেষ। টপিক সেন্টেন্স, হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দেখলে পুরো গল্পে বা পুরো টেক্সটে বা পুরো কবিতাতে কি বলছে, কি আলোচনা করা হচ্ছে সেটা বোঝা যায়। অর্থাৎ টপিক সেন্টেন্সটা দ্বারা আমরা টেক্সটে কি আলোচনা করা হবে, কি আলোচনা করা হচ্ছে সেটাই আমরা বুঝতে পারবো প্রথম সেন্টেন্সটা ধারা। প্রথমটা ধারায় আমরা বাকি টেক্সটে সব কিছু বুঝতে পারবো। তাহলে প্রথম সেন্টেন্সটা অবশ্যই তোমার ইউনিক হতে হবে। তুমি যদি কপি করে দাও তাহলে কিন্তু সেখানে তোমার শুরুতেই বোঝা যাচ্ছে যে তুমি কপিম্যান, তোমাকে দিয়ে হবে না, তুমি সামনে এগোতে পারবা না, এখানে 00 পাবে। এইটা দেওয়ার সাথে সাথে তোমার পরে তুমি যা কিছু দাও সেখানে তোমার 6 এবং 7 নিশ্চিত হয়ে যাচ্ছে, একদম কমপক্ষে নিম্নে 5 নিশ্চিত হয়ে যাচ্ছে এই সেন্টেন্সটা দেওয়ার মাধ্যমে। তাহলে তুমি কি করবে, অবশ্যই টপিক সেন্টেন্সটা দিতে হবে তোমাকে। দ্য টেক্সট ফোকাসেস মেইনলি ড্রিমস, দ্য টেক্সট ডিলস উইথ ড্রিমস, দ্য টেক্সট ডিসকাসেস অ্যাবাউট ড্রিমস। এইবার আমরা ড্রিমস নিয়ে যখন আলোচনা করলাম, প্রথম আমাদের টপিক সেন্টেন্সটা শেষ হয়ে গেল। পরবর্তী ধাপে তুমি একটা ডেফিনিশন লিখতে হবে। হোয়াট ইজ ড্রিমস? ড্রিমসটা কি? তোমার টেক্সটের মধ্যে ড্রিমস নিয়ে সংজ্ঞা থাকবে, সুন্দর মতো লিখবা। ফার্স্ট পার্সনে থাকলে অবশ্যই থার্ড পার্সনে তুমি লিখবা, সুন্দর করে ড্রিমসের সংজ্ঞাটা তুমি লিখবা। অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি তুমি হুবহু লাইন কপি করো, যদি তুমি হুবহু লাইনগুলো ওখান থেকে কপি করো, তাহলে সেটা যদি কপি করবা, কপি যে আমি নিষেধ করব সেটা না, তবে শুরুর সেন্টেন্সটা তো কপি করবো না, সেটা তোমার নিজের কাছে আছে, নিজের মতো করে লিখবা। তবে তুমি কপি করবে ওই সেন্টেন্সটা যেটা তোমার মাঝখান দৃষ্টি থেকে তুমি। আরেকটা কথা বলি, তুমি কি করবা, গুরুত্বপূর্ণ এখান থেকে পুরো টেক্সটটা পড়ার পরে গুরুত্বপূর্ণ 7-8টা লাইন সিলেক্ট করে ফেলবা, 7-8টি লাইন সিলেক্ট করে ফেলবা। এইটা লেখার পরে 7-8টি লাইন সিলেক্ট করে সেই সেন্টেন্স, সেখান থেকে সেন্টেন্সগুলো যদি তোমার কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেটাকে সিম্পল সেন্টেন্সে করে ফেলবা, কম্পাউন্ডে থাকলেও সেটাকে সিম্পল সেন্টেন্সে করে ফেলবা। অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স করতে হবে তোমাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে। তারপরে কিছু কিছু জায়গায় ভোকাবুলারি ব্যবহার করবা। এক জায়গায় লেখা আছে নজরুল ইজ ওয়েল, তুমি লিখবা নজরুল ইজ গুড। আমি যদি বলি যে এখানে লেখা একজন আছে ওয়ালিদ হাসান, ওয়ালিদ ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেখানে তুমি লিখবা হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। ওই যে তুমি লিখছো ব্রিলিয়ান্ট এবং মেরিটোরিয়াস, ব্রিলিয়ান্ট অর্থ মেধাবী, মেরিটোরিয়াস অর্থ মেধাবী। তুমি কি করবে, একটু সিনোনিম ব্যবহার করবা, কয়েকটা জায়গায় একটু কয়েকটা করে সিনোনিম ব্যবহার করবা, তাইলে কিন্তু তোমার এই যে সামারিটা সেটা পূর্ণতা পাবে। তখন টিচার বলবে ওরে বাবারে টেক্সটের মধ্যে আছে ব্রিলিয়ান্ট, সে লিখছে মেরিটোরিয়াস, তার মানে তার মাথায় কিছু আছে, তার মাথায় কি কিছু আছে। তারপরে চেঞ্জিং সেন্টেন্স করবা, সেটাকে তোমার এই যে কমপ্লেক্সে থাকলে সেটাকে সিম্পল করবা। তারপরে তোমার মনে করো অ্যাফার্মেটিভে থাকলে সেটাকে কি করে ফেলবা, নেগেটিভ করবা, মানে অ্যাফার্মেটিভে আছে অর্থ ঠিক রেখে নেগেটিভ করে ফেলবা। তার মানে টিচার বুঝবে ওরে বাবার সে চুরি করছে কিন্তু তার হাত পা কিছুই দেখা যায় নাই, সে চুরি করছে টেক্সট থেকে হুবহু কিন্তু সেটা বোঝা যায় নাই, কারণ সে চালাকি করছে। এখানে চালাকিটা কি করছে, সে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কপি করছে, এইটারে সে কি করছে অ্যাসার্টিভের ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ কপি করছে, সেটাকে সে নেগেটিভ করে ফেলছে। তারপরে সে কমপ্লেক্স সেন্টেন্স কপি করছে, এটাকে সে সিম্পল তৈরি করে ফেলছে। সে ফার্স্ট পার্সন ভিউ থেকে কপি করছে, সেটাকে থার্ড পার্সন করে ফেলছে। তার মানে কি, তার মানে তোমার এই সামারিটা একটা পূর্ণতা পাবে আর কি। তারপরে দেখো ডেফিনিশনটা লিখবা, ড্রিমস নিয়ে আলোচনা করতেছো, ড্রিমসের সংজ্ঞাটা লিখবা, তারপরে ড্রিমসের বৈশিষ্ট্যগুলো লিখবা। এখন ব্যক্তির নিয়ে আলোচনা হবে, এখন ব্যক্তির কি বৈশিষ্ট্য আসেনি, ধরলাম এখানে আসলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা বা নেলসন ম্যান্ডেলার প্যাসেজটাই আসলো, তার কি কোনো বৈশিষ্ট্য আসেনি বলো তো? তার কোনো বৈশিষ্ট্য নাই। কারণ কি ভ্যালেন্টিনা তেরেস্কোভার 2টা
3টা পাও আছে, 2টা মাথা আছে, হ্যাঁ 10টা কান আছে, এগুলি বলতে পারবা? পারবা না। তার মানে তার কোনো ক্যারেক্টারিস্টিক নাই, বৈশিষ্ট্য নাই। তাহলে ব্যক্তির ক্ষেত্রে এটা বাদ যাবে। ব্যক্তির ক্ষেত্রে কি ডেফিনিশন আসেনি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা কাকে বলে? উদাহরণ সহ লিখো। যদি বলে যে নেলসন ম্যান্ডেলা কাকে বলে, নেলসন ম্যান্ডেলা কত প্রকার ও কি, প্রত্যেক প্রকারের নেলসন ম্যান্ডেলার উদাহরণ সহ লিখো। হ্যাঁ, বলতে পারবো আমরা? অবশ্যই বলতে পারবো না। তাইলে এইখানে কিন্তু আবার আমাদের ডেফিনেশন লেখা যাবে না। কিসে? কিন্তু আমাদের যেমন কনফ্লিক্ট, হোয়াট ইজ কনফ্লিক্ট, কনফ্লিক্ট কি, কত প্রকার কি, কনফ্লিক্টের বৈশিষ্ট্যগুলো কি, আবার আসতে পারে যে ড্রিমস কি, ড্রিমসের বৈশিষ্ট্যগুলো কি, হ্যাঁ ড্রিমস আমরা কীভাবে দেখি, এগুলোতে তুমি সঙ্গ দিতে পারবে এবং ক্যারেক্টারিস্টিকও দিতে পারবা। বাট ব্যক্তির ক্ষেত্রে সেটা দেওয়া পসিবল না। শিক্ষার্থীরা, আমি আরও কিছু কথা তোমাদেরকে বলি। তোমাদের কি ধৈর্য আছে কিনা এটা দেখার বিষয়। যে আমার আসলে অনেকদিন পরে ক্লাসে আসছি তো স্যার ঘুম আসে, স্যার ভালো লাগে না, দূরে পড়ালেখা করে কয়জনে কী করছে। আর যে এখন কোটা পদ্ধতি চালু করছে পড়াশোনা, গাঙ্গে উঠে গেছে ইন্টার পাস করার ফলে, বাবারে তোমরা পড়াশোনার দরকার নেই, যারা একটু লম্বা টম্বা আসো সেনাবাহিনীতে ঢুকে যাও, আর যেটা করবা কি সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাও, কোনো লাভ নেই। কারণ যেভাবে কোটা বাড়তেছে, যেমন 56% কোটা, তুমি 100 জন পরীক্ষা দিবে, সেখানে 56 জনকেই তারা নিজেরা চয়েস করে নেবে। এটা কোনো কথা? এটা কোনো মানে ভালো? এগুলো শোনার পরে আসলে আমাদেরই কোনো এখন আর ওইভাবে এই টিচিং প্রফেশনের প্রতি কোনো ধরনের মনোযোগ সৃষ্টি হয় না। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা তারপর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কী কারণে হয় সেটাও ব্যক্তির ক্ষেত্রে হবে না, ব্যক্তির ক্ষেত্রে হবে। এইবার কী করবা? ব্যক্তির লাইনগুলো কপি করবা, কপি করে সেখান থেকে সেখানে কিছু সিনোনিম ব্যবহার করবা। এই যে একটু আগে বললাম, সেটাখানে অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে নেগেটিভ করবা, কমপ্লেক্সে থাকলে সেটাকে সিম্পল করে ফেলবা। এইভাবে একটা তোমাদের তো আমি জানি টোটাল মিলিয়ে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা 2 পেজের বেশি হবে না, কিন্তু তুমি সামারি লিখবা 5 থেকে 6 লাইনের বেশি লিখবা না বাবা। 5 থেকে 6 লাইনের বেশি সামারিতে লিখবা না। প্রথম সেন্টেন্সটা তুমি লিখে ফেলছো, এটাতে 2 পেয়ে যাবা। এইটা যে লিখছো এটাতে তুমি 2 পাবা। প্রথমে এটা যে লিখছো এটাতে তুমি 2 পাবা। এইবার কি লিখবা? যদি কোনো ধরনের ডেফিনেশন নিয়ে আসে তাহলে ডেফিনেশনটা লিখতে পারলে আরও 2 পাবা সাইড। এখানে তুই 5-6 লাইন বা 7 লাইন, এই উপরে 7 লাইন হতে পারে, এর বেশি না। সুন্দর করে লিখবা, একটা পেজের অর্ধেকটাই লিখবা। পেজটাকে আমি একটু বলি কোনটাকে পেজ বলে। পেজ হলো তোমার খাতাকে তুমি সুন্দর করে সাজাবা। খাতাটা হচ্ছে ধরলাম এইটা তোমার খাতাটা, হ্যাঁ এ হলো তোমার খাতাটা। ধরলাম এটা 3 নঙ্গে আসলো, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 3 লিখে এখানে লিখবা সামারি। কি লিখবা? সামারি। এইভাবে দিয়ে একটা কালার পেন দিয়ে হালকা করে দেউড, এটা মেয়েরা বেশি করে, এগুলো সৌন্দর্য বেশি মেয়েরা দিতে পারে। এরপরে লিখবা এখান থেকে নিচে দ্য টেক্সট অ্যাবাউট, এবার সুন্দর করে এবার ঠিকঠাক গুডু করে 5-6টা লাইন সুন্দর করে লিখে দিয়ে দিবা। তাহলে এখানে তুমি কমে একদম 7 থেকে 8, 9, 10 এরকম মার্কগুলো তুমি সহজে ক্যারি করতে পারবা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সামারি লেখার নিয়মটা কি এটা নিয়ে আর কারোর মধ্যে কোনো অসুবিধা হবে না, কনফিউজ হবে না। এবার আমাকে বলো যে স্যার সামারি লেখার নিয়ম নিয়ে কারোর মধ্যে কি কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আরমান হোসেন ক্লাস দেখোনি? আমি নিজেও জানতাম না। স্যার আসসালামু আলাইকুম। জি ওকে। কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার সামারি লেখার নিয়ম নিয়ে আমাকে প্রশ্ন করো। আমি তোমাদের ক্লাস বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করব না। সামারি লেখার নিয়ম যদি জানা হয় তারপরে এবার একটা প্যারাগ্রাফ, হাউ টু মেক এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ কীভাবে লিখবো। তোমরা যারা এসএসসি এইচএসসি ইন্টার দিবা তোমরা এই যে মেট্রো রেল প্যারাগ্রাফটা এখন থেকেই পড়ো, হ্যাঁ মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। যাই হোক, প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি। প্যারাগ্রাফ মানে হচ্ছে প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ কয়টা হয়? তোমার পরীক্ষা যখন প্রশ্ন হয় অনুচ্ছেদ তুমি চাইলেও
বেশি দিতে পারবা না। একটা প্যারাগ্রাফে একটা অনুচ্ছেদই থাকে, একটা প্যারাগ্রাফে একটা অনুচ্ছেদই থাকে। তুমি যদি মনে করো আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ আমার মাতৃভূমি ইত্যাদি 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 লিখে, তাহলে স্যার এইবার একটু ফাঁকা রেখে 1 ইঞ্চি ফাঁকা রেখে আবার এখান থেকে আরেক অংশ লিখি। হ্যাঁ, যদি কেউ কখনো এরকম করো, ফেরা করে ফেলো, মানে একটা ফেরা 2টা ফেরা এভাবে লেখো, তাহলে সে এখানে ডাবল 0 পাবে। কারণ প্যারাগ্রাফে একটা ফেরাই থাকবে, 2টা ফেরা থাকবে না। বড় হবে ঠিক আছে, একটা ফেরাই থাকবে। তুমি 10 পেজ লিখতে আসি, অসুবিধা নেই, ফেরা একটাই লিখতে হবে। তুমি একটা পেজের মাঝখানে যাই এখানে ভেঙে আরেক জায়গাতে লিখতেছো, তাহলে হবে না। একটা প্যারাগ্রাফে একটা ফেরাই থাকবে, একটা অনুচ্ছেদই থাকবে। ঠিক আছে, একটা প্যারাগ্রাফের একটা ফেরাই থাকবে, একটা অনুচ্ছেদই থাকবে। এটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। আর প্যারাগ্রাফের 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হলো তোমার টপিক সেন্টেন্স। কি থাকতে হবে? টপিক সেন্টেন্স। একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকবে। দ্বিতীয়ত থাকবে তোমার ডেসক্রিপশনটা থাকে সবসময় মিডল অংশ। তারপরে 3rd নাম্বারে থাকবে কনক্লুশন। প্রথম সেন্টেন্সটা হবে ডেসক্রিপশন, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি দেখছো না প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটাকে? এই যে সেন্টেন্সটা দেখলে পুরো প্যারাগ্রাফটা পড়া যাবে, আন্দাজ কোনো প্যারাগ্রাফ যে লিখবা না, কি করতে হবে? টপিক সেন্টেন্স দিতে হবে। টপিক সেন্টেন্সটা দ্বারা তুমি এই প্যারাগ্রাফ দ্বারা কি বোঝাচ্ছ, তো টিচারে প্রথম সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে তুমি কি বোঝাচ্ছ। তুমি যদি উইন্টার মর্নিং লেখো, তাহলে উইন্টার মর্নিং ইজ এ কি মিস্টি অ্যান্ড কোল্ড, হ্যাঁ, এভাবে সুন্দর করে লিখবা। তাহলে ওইটা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ সে টপিক সেন্টেন্সটা ঠিকমতো দিতে পারছে। আর টপিক সেন্টেন্সটা মানে কিন্তু ডেফিনেশনটা, বুঝছো নি? তুমি ডেফিনেশনটা সুন্দর করে দিবা এবং পরিচিতিমূলক এটা লিখবা। ওকে, এটা হলো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। তারপরে ডিসক্রিপশন, এটার বর্ণনা লিখবা। বর্ণনা দেওয়ার পরে কনক্লুশন, এটা সমাপ্ত করবা। আশা করি প্যারাগ্রাফ লেখার নিয়মটা তোমরা ভালো করে জানো, এটা নিয়ে আলোচনা করার কিছুই নেই। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো। একজন বলছে সামারিতে ফার্স্ট পারসন থাকলে কেন আমরা থার্ড পারসন করতে হবে? এখন তুমি যদি বলো যে প্রথমে যদি বলো যে আমার নাম এমেরেগো, মাই নেম ইজ এমেরেগো, হ্যাঁ, আই লিভ ইন স্টেট, আমি রাস্তায় বসবাস করি, তুমি হের নাম হের, এই পুরো গল্পটা তুমি পাঠো, তুমি পড়তেছো, তুমি কি বুঝছো সেটাকে সংক্ষেপে লেখা, তুমি কি বুঝছো সেটাকে সংক্ষেপে লেখা। ওটা আমি এরকমই বলে না যে তুমি যদি বলো যে স্যার, মানে আমার সম্পর্কে বলতেছো যে স্যারে ক্লাস করায়, তুমি যদি বলো যে আমি ক্লাস করাই, তাহলে হবে না। তুমি বলতে হবে স্যারে ক্লাস করায়। তুমি যদি বলো যে তোমার মাকে যদি বলো, তোমার মা তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবার খাইছো কি না, তুমি বলছো যে মা, তুমি কি তোমার মায়ে খাবার খাইছে, তুমি বলো যে মা আমি খাবার, মা, মানে তুমি যদি বলো মা তুমি খাবার খাইছি, তাহলে হবে না। তুমি বলবো কি আমি খাবার খেয়েছি। তুমি তোমার মতো করে বলবা, কিন্তু তোমার এই কথাটাকে আরেকজনে তার মতো করে বলবো। এটা ন্যারেশন স্টাইলে, অর্থাৎ ডিরেক্ট থাকলে ইনডিরেক্টলি লিখতে হবে, অর্থাৎ সামারিটা সম্পূর্ণ ন্যারেশন স্টাইলে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে তোমাকে লিখতে হবে। কথা এটাই, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকো। আজকে আমরা সামারি নিয়ে আলোচনা করছি, অন্যদিন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামীকালকে চেষ্টা করবো আমরা উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ নিয়ে ক্লাস দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।